বাজারে সবজি কিনতে গিয়েছিলাম ছেলের সাথে। নতুন একটা দোকান। বিক্রেতা আমাদের দেখে বলল, নতুন মুখ তো? ছেলে হেসে বলল, হ্যাঁ কাকা, এটা আমাদের নতুন বাজার। সবজি বাছতে বাছতে বিক্রেতা জিজ্ঞেস করল, ভাই, আপনার বউ? আমি সংশোধন করতে যাচ্ছিলাম। কিন্তু ছেলে আগেই বলে দিল, হ্যাঁ কাকা, নতুন বিয়ে হয়েছে গি। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। বিক্রেতা বলল, ভাবি অনেক সুন্দর। ছেলে গর্ব করে বলল, আমিও তাই মনে করি। কি আমি কিছু বলতে পারলাম না। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বললি? সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। আমি থমকে দাঁড়ালাম। সে আমার হাত ধরে বলল, মা, দেখেছ দোকানদার কেমন বিশ্বাস করেছে? কারণ আমরা সত্যিই দম্পতি মনে হই কি? সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই সবাই জানুক তুমি আমার। আমরা কি সত্যিই বিয়ে করতে পারি না? আমি বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মানুষজন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবীন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রনি আর পূজা। রনি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা ঘটেছিল গত মাসে। সেদিন বিকেলে রনিকে নিয়ে নতুন বাজারে গেলাম। আমাদের এলাকায় একটা নতুন সুপার শপ খুলেছে। রনি বলেছিল, মা, একবার দেখে আসি নতুন দোকানটা কেমন। দোকানে ঢুকেই দেখলাম অনেক ভিড়। রনি আমার হাত ধরে নিয়ে গেল সবজির সেকশনে। সেখানে একজন মধ্যবয়সী দোকানদার ছিল। নতুন মুখ দেখছি, দোকানদার বলল আমাদের দিকে তাকিয়ে। হ্যাঁ কাকা, আমরা প্রথমবার এসেছি, রনি উত্তর দিল। আমি আলু পেঁয়াজ দেখতে লাগলাম। দোকানদার বলল, ভাই, আপনি কি নেবেন? রনি আমার দিকে ইশারা করে বলল, উনি যা বলবেন তাই নেব কাকাগু। দোকানদার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি নেবেন বুমা? আমি চমকে গেলাম। বুমা? আমি তো রনির মা। আমি সংশোধন করতে যাচ্ছিলাম, কিন্তু রনি আগেই বলে দিল, হ্যাঁ কাকা, আলু পেঁয়াজ দিন। নতুন সংসার, সব কিছুই নতুন। আমি অবাক হয়ে রনির দিকে তাকালাম। সে কেন এমন কথা বলছে? দোকানদার মুচকি হেসে বলল, বুমা অনেক সুন্দর। আপনি ভাগ্যবান। রনি গর্বিত হয়ে বলল, আমিও তাই মনে করি কাকা। আমার চেয়ে সুন্দর কেউ নেই গি। আমি কিছু বলতে পারলাম না। রনি কি করছে? কেন সে আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিচ্ছে? দোকানদার আলু পেঁয়াজ মেপে দিতে লাগল। আমি রনিকে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু অনেক লোকের সামনে কিছু বলা যাচ্ছিল না। কতদিন হলো বিয়ে? দোকানদার আবার জিজ্ঞেস করল। রনি তাৎক্ষণিক উত্তর দিল, ১ মাস হয়েছে কাকা। এখনো হানিমুন পিরিয়ড চলছে গু। আমার মুখ লাল হয়ে গেল। রনি কি বলছে? আমি তার মা, তার স্ত্রী নই। দোকানদার হাসতে হাসতে বলল, তাই বলেছি, দেখেই বোঝা যাচ্ছে নতুন দম্পতি। আপনারা দুজনেই খুব খুশি লাগছেন গু। রনি আমার কোমর জড়িয়ে ধরল। আমি আরও বেশি বিব্রত হলাম। হ্যাঁ কাকা, আমরা খুব খুশি, রনি বলল। আমার স্ত্রী খুব ভালো রান্না করে। আমি খুব ভাগ্যবান। দোকানদার বলল, দেখেই বোঝা যাচ্ছে বুমা ভালো রান্না করেন। শরীর স্বাস্থ্য ভালো আছে গু। আমি আর থাকতে পারলাম না। আমি বাইরে অপেক্ষা করছি বলে দোকানের বাইরে চলে এলাম। কিছুক্ষণ পরে রনি বেরিয়ে এল কেনাকাটার ব্যাগ নিয়ে। আমি তাকে কিছু বলার আগেই সে বলল, মা, রাগ করো না। আমি ভুল করে ফেলেছি। ভুল করে? আমি প্রশ্ন করলাম। রনি মাথা নিচু করে বলল, মা, দোকানদার ভেবেছিল আমরা স্বামী স্ত্রী। আমি সংশোধন করতে পারিনি গি। কেন পারলে না? আমি জানতে চাইলাম। রনি চুপ করে রইল। আমরা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে রনি বলল, মা, আমি একটা কথা বলবো? বলো। আমার কাছে তুমি স্ত্রীর মতোই লাগো, রনি বলল। আমি থমকে দাঁড়ালাম। কি বললি? রনি আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সব কিছু গু। আমি তোর মা, আমি বললাম। হ্যাঁ, তুমি আমার মা।
কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রীও হও, রনি বলল। আমি হতবাক হয়ে গেলাম। আমার ছেলে কি বলছে? রনি আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি সত্যিই তোমাকে একজন নারী হিসেবে দেখি গিয়ে। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। রনি, তুই কি বলছিস? আমি তোর মা গু। রনি বলল, মা, আজকে দোকানে দেখলি না? দোকানদার সহজেই বিশ্বাস করেছে যে আমরা স্বামী স্ত্রী। কারণ আমাদের মধ্যে সেই কেমিস্ট্রি আছে গি। আমি কিছু বুঝতে পারছিলাম না। রনি কি বোঝাতে চাইছে? রনি আবার বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা কি সত্যিই বিয়ে করতে পারি না? আমি বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মানুষজন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। হঠাৎ রনি আমার কাছে এসে কানে কানে বলল, মা, আমি তোমার থেকে শুরু করে একটা নাটক করছি। দেখো, সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে গি। আমি চমকে রনির দিকে তাকালাম। নাটক? রনি হেসে বলল, হ্যাঁ মা। আমি এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি। দেখতে চাইছি মানুষ কেমন রিয়্যাক্ট করে কি। আমি স্বস্তি পেলাম। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস গো। রনি বলল, মা, আমার একটা প্রজেক্ট আছে সোশ্যাল বিহেভিয়ার নিয়ে। আমি দেখতে চাইছি অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেমন আচরণ করে কি। আমি বুঝলাম রনি তার পড়াশোনার জন্য এটা করছে। তবুও আমার মনে একটা অদ্ভুত অনুভূতি থেকে গেল। বাড়ি পৌঁছার পর রনি বলল, মা, আমি এই এক্সপেরিমেন্টটা আরও কয়েকবার করতে চাই। তুমি কি সাহায্য করবি? আমি ভাবলাম, রনির পড়াশোনার জন্য হলে আমি সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি বললাম। পরের দিন সকালে আমি রনিকে বললাম, ঠিক আছে, 1 মাসের জন্য আমি তোর প্রস্তাব মেনে নিচ্ছি গু। রনির মুখে খুশির ছাপ ফুটে উঠল। সত্যি মা? আমি বললাম, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। পূজার সামনে আমরা স্বাভাবিক থাকব। আর 1 মাস পর যদি আমার ভালো না লাগে তুই এই বিষয় ভুলে যাবি। রনি বলল, ঠিক আছে মা গি। সেদিন থেকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রনি আমার সাথে অনেক বেশি সময় কাটাতে লাগল। সকালে উঠে রনি আমার জন্য চা বানিয়ে দিত। আমি রান্না করার সময় সে আমার পাশে থাকত। একদিন রনি বলল, মা, আমরা একসাথে সিনেমা দেখতে যাব? আমি বললাম, পূজাকে নিয়ে যাব? রনি বলল, না মা, শুধু আমরা দুজন। আমি রাজি হলাম। সিনেমা হলে গিয়ে দেখি রনি আমার জন্য 2টো টিকিট কেটেছে। ভালো সিট। সিনেমা দেখার সময় রনি আমার হাত ধরল। আমি প্রথমে অস্বস্তি বোধ করলাম, কিন্তু পরে মানিয়ে নিলাম। সিনেমার পর রনি বলল, মা, আমরা রেস্টুরেন্টে খেতে যাব গো। আমি বললাম, বাড়িতে খাব না? রনি বলল, আজ আমাদের ডেট মা। আমি তোমাকে বাইরে খাওয়াতে চাই। রেস্টুরেন্টে গিয়ে রনি আমার জন্য চেয়ার টেনে দিল। ওয়েটারের কাছে অর্ডার দিল। খাওয়ার সময় রনি বলল, মা, তুমি কেমন লাগছ? আমি বললাম, ভালো লাগছে গি। রনি হেসে বলল, আমারও ভালো লাগছে। মনে হচ্ছে আমরা সত্যিই একটা দম্পতি গু। বাড়ি ফেরার পথে রনি আমার হাত ধরে রাখল। আমিও আর আপত্তি করলাম না। বাড়িতে পূজা জিজ্ঞেস করল, তোমরা কোথায় গিয়েছিলে? রনি বলল, সিনেমা দেখতে গিয়েছিলাম গু। পূজা বলল, আমাকে নিয়ে যাওনি কেন? আমি বললাম, পরের বার তোকেও নিয়ে যাব। এভাবে দিন কয়েক কেটে গেল। রনি আমার খেয়াল রাখতে লাগল। আমার জন্য ফুল কিনে আনত। ছোট ছোট উপহার দিত। একদিন রনি বলল, মা, আমরা একটা ছুটির দিনে কোথাও ঘুরতে যাব গো। আমি বললাম, কোথায়? রনি বলল, কক্সবাজার। আমরা দুজন। আমি ভাবলাম, পূজাকে কি বলবো? রনি বলল, পূজাকে রুমা আন্টির কাছে রেখে যাব গো। আমি রাজি হলাম। পরের সপ্তাহে আমরা কক্সবাজার গেলাম। রনি একটা সুন্দর হোটেল বুক করেছিল সমুদ্রের পাশে। হোটেলে চেক ইন করার সময় রিসেপশনিস্ট জিজ্ঞেস করল, হানিমুন কাপল? রনি হেসে বলল, হ্যাঁ গু। আমি লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না। রুমে গিয়ে দেখি একটাই বেড। আমি রনিকে জিজ্ঞেস করলাম, একটা বেড? রনি বলল, মা, আমরা তো স্বামী স্ত্রীর মতো থাকছি গু। আমি বললাম, রনি, আমি ফ্লোরে ঘুমাবো গো। রনি বলল, না মা, বেডে তুমি ঘুমাবে। আমি ফ্লোরে ঘুমাবো গু। সন্ধ্যায় আমরা সমুদ্র সৈকতে গেলাম। রনি আমার সাথে বালুর উপরে বসল। রনি বলল, মা, তুমি কত সুন্দর দেখাচ্ছ গু। আমি বললাম, রনি, তুই আমাকে মা বলে ডাকিস। এই কথাগুলো বলা ঠিক নয় গে।
রনি বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী মনে করছি গু। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা দুজন চুপ করে বসে রইলাম। রাতে হোটেলে ফিরে রনি সত্যিই ফ্লোরে ঘুমাল। আমি বেডে। পরের দিন সকালে রনি বলল, মা, আমরা শপিং করব গু। আমরা স্থানীয় বাজারে গেলাম। রনি আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনা। দোকানদার বলল, আপনাদের খুব ভালো লাগছে একসাথে গু। রনি বলল, আমরা নতুন বিয়ে করেছি গু। আমি আর আপত্তি করলাম না। 3 দিন পর আমরা ঢাকা ফিরলাম। পূজা রুমার কাছ থেকে আমাদের বাড়িতে এসেছে। পূজা জিজ্ঞেস করল, ভ্রমণ কেমন ছিল? রনি বলল, খুব ভালো ছিল উ। পূজা বলল, আমিও যেতে চাইতাম ঘ। আমি বললাম, পরের বার তোকেও নিয়ে যাব উ। কিন্তু আমার মনে হচ্ছিল পূজা কিছু সন্দেহ করছে। সেদিন রাতে পূজা আমার কাছে এসে বলল, মা, তুমি আর রনি দাদা খুব বেশি একসাথে থাকো এখন উ। আমি বললাম, তাই তো? কোনো সমস্যা আছে? পূজা বলল, না, কিন্তু অদ্ভুত লাগে গু। আমি বুঝলাম পূজা কিছু বুঝতে পারছে। পরের দিন স্কুল থেকে পূজা ফিরে বলল, মা, আমার ক্লাসমেট রিয়া বলছে তার দিদি আর দিদির বয়ফ্রেন্ডের মতো তোমাদের দেখেছে কক্সবাজারে গু। আমার মুখ শুকিয়ে গেল। পূজার ক্লাসমেটের দিদি আমাদের দেখেছে? রনি বলল, রিয়া হয়তো ভুল বলেছে গি। পূজা বলল, না, রিয়া বলেছে তার দিদি নিশ্চিত। তোমরা হাত ধরে হাঁটছিলে গু। আমি কিছু বলতে পারলাম না। সেদিন রাতে রনিকে ডেকে বললাম, রনি, আমাদের এই সম্পর্ক শেষ করতে হবে গু। রনি বলল, কেন মা? আমরা তো ভালো ছিলাম গু। আমি বললাম, পূজা সন্দেহ করছে। মানুষ কথা বলছে গি। রনি বলল, মা, মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করো না গি। আমি বললাম, রনি, পূজার ভবিষ্যতের কথা ভাবো। তার বিয়ে হবে। মানুষ কি বলবে? রনি চুপ হয়ে গেল। আমি বললাম, রনি, আমাদের 1 মাস পূর্ণ হয়েছে। এবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে গু। রনি বলল, মা, তুমি কি খুশি ছিলে না আমার সাথে? আমি সত্যি বলতে খুশি ছিলাম। রনি আমার অনেক যত্ন নিয়েছে। কিন্তু আমি বললাম, রনি, এটা ঠিক নয়। তুই একটা মেয়ে খুঁজে নে কি। রনি বলল, ঠিক আছে মা। আমি তোমার কথা মানব উ। পরের দিন থেকে রনি আমার সাথে দূরত্ব বজায় রাখতে লাগল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে দুঃখী। একদিন রনি বলল, মা, আমি বাইরে থাকার একটা জায়গা খুঁজছি উ। আমি চমকে গেলাম। কেন? রনি বলল, আমার মনে হয় আলাদা থাকাই ভালো উ। আমি বললাম, রনি, তুই বাড়িতেই থাক উ। রনি বলল, না মা। আমি তোমার কাছে থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না গি। আমি বুঝলাম রনির অবস্থা। কিছুদিন পর রনি সত্যিই বাড়ির কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেল। পূজা খুব কান্নাকাটি করল। রনি দাদা কেন চলে গেল? আমি বললাম, ওর পড়াশোনার সুবিধার জন্য উ। কিন্তু পূজা বুঝতে পারছিল কিছু একটা সমস্যা আছে। রনি চলে যাওয়ার পর আমি খুব একা অনুভব করতে লাগলাম। যদিও জানতাম এটাই ঠিক। 1 মাস পর রনি একদিন এসে বলল, মা, আমি একটা মেয়েকে বিয়ে করব উ। আমি খুশি হলাম। কে সেই মেয়ে? রনি বলল, নাম সৃষ্টি। আমার ক্লাসমেট। খুব ভালো মেয়ে গি। আমি বললাম, তাকে নিয়ে এসো। দেখা করতে চাই উ। পরের সপ্তাহে রনি সৃষ্টিকে নিয়ে এল। খুব সুন্দর মেয়ে। ভদ্র। সৃষ্টি আমাকে দেখে বলল, আন্টি, রনি আপনার কথা অনেক বলে গি। আমি হেসে বললাম, ভালো কথা বলে তো? সৃষ্টি বলল, হ্যাঁ, বলে আপনি খুব ভালো উ। আমি সৃষ্টিকে পছন্দ করলাম। কয়েক মাস পর রনি আর সৃষ্টির বিয়ে হল। খুব সুন্দর অনুষ্ঠান। বিয়ের দিন রনি আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ভুলে যাব না। কিন্তু এখন আমি সৃষ্টিকে নিয়ে নতুন জীবন শুরু করছি গু। আমি বললাম, তুই খুশি থাকিস গু। রনি বলল, মা, তুমিও কাউকে বিয়ে করতে পারো গু। আমি হেসে বললাম, দেখি গু। আজ 2 বছর পর রনি খুব সুখী। সৃষ্টি খুব ভালো বৌমা। তারা আমার বাড়ির কাছেই থাকে। পূজাও এখন বোঝে। সে আমাকে একদিন বলেছিল, মা, রনি দাদার আগে তোমার প্রতি কেমন একটা আচরণ ছিল উ। আমি বলেছিলাম, সেটা এখন অতীত গু। এখন আমি একা। কিন্তু খুশি। রনি সুখী দেখে আমার ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, যদি আমি তখন রনির প্রস্তাব মেনে নিতাম। কিন্তু তারপরেই মনে হয় না, যা করেছি তাই ঠিক। রনি এখন একজন ভালো স্বামী। সৃষ্টিকে খুব ভালোবাসে। তাদের একটা বাচ্চাও হয়েছে। আমি দাদি হয়েছি।
নাতি দেখলে মনটা ভালো হয়ে যায়। জীবনে অনেক ঘটনা ঘটে, কোনোটা ঠিক কোনোটা ভুল, কিন্তু শেষ পর্যন্ত সবাই যদি খুশি থাকে সেটাই যথেষ্ট। আজ বাজারে গিয়ে সেই দোকানদারের সাথে আবার দেখা। সে জিজ্ঞেস করল, আপনার ছেলে কেমন আছে? আমি বললাম, ভালো আছে। বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে গি। দোকানদার বলল, ও আপনি তো তার মা। আমি ভেবেছিলাম স্ত্রী গো। আমি হেসে বললাম, হ্যাঁ আমি তার মা গু। দোকানদার বলল, আপনাদের দেখে তো মনে হতো স্বামী স্ত্রী গু। আমি বললাম, মানুষ অনেক কিছুই ভেবে নেয় গু। বাড়ি ফেরার পথে ভাবলাম, জীবনে কত রহস্য থাকে। কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিও স্বাভাবিক মনে হয়। আজ সন্ধ্যায় রনি এসেছে নাতিকে নিয়ে। বলল, মা তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি গু। রনি বলল, মা তুমি একা থেকো না, কাউকে বিয়ে করো। আমি হেসে বললাম, এই বয়সে আর বিয়ে? রনি বলল, কেন নয়? তুমি এখনো সুন্দর গু। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, রনি এখনো আমার সৌন্দর্যের প্রশংসা করে। রনি চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই আমি এখনো তেমন বুড়ি হইনি। হয়তো কোনো দিন সত্যিই কাউকে বিয়ে করব, কিন্তু সেটা অন্য গল্প। আজকের এই গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক শুরু ছিল, কিন্তু শেষটা স্বাভাবিক হয়েছে। জীবন এমনই, কখনো কখনো আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু বুদ্ধি আর বিবেক দিয়ে সেগুলো সামলানো যায়। রনিও এখন বুঝেছে তার ভুল, আমিও বুঝেছি, পূজাও বুঝেছে কিছু একটা হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। এই গল্প যারা শুনলেন তারা হয়তো প্রথমে অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন এটা একটা পারিবারিক সমস্যা ও তার সমাধানের গল্প। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি শান্তিতে আছি। রনিও শান্তিতে আছে। পূজাও বড় হয়েছে। সবাই খুশি। এই তো জীবন। কখনো ঝড় আসে, কখনো শান্ত থাকে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই জিতে। আর হ্যাঁ, এই গল্প শুনে যাদের পানি বের হয়ে গেছে তারা হয়তো আবেগে কেঁদে ফেলেছেন, কারণ এটা একটা আবেগের গল্প। ধন্যবাদ সবাইকে। আবার শোনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আরেকটা দোকানে গেলাম। এবারও একই ঘটনা ঘটল। দোকানদার আমাদের স্বামী-স্ত্রী ভেবে নিল। রনি আবার সেই একই অভিনয় করল। আমিও এবার মানিয়ে নিলাম। কিন্তু দিনের পর দিন এই অভিনয় করতে গিয়ে আমার মনে একটা পরিবর্তন আসতে শুরু করল। রনি যখন আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিত, তখন আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভব হতো। একদিন রনি বলল, মা আমার মনে হয় আমাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করা উচিত। কেন? আমি জিজ্ঞেস করলাম। রনি বলল, আমার মনে হচ্ছে আমি সত্যিকারের অনুভূতি নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি গিয়ে। আমিও একই কথা মনে মনে ভাবছিলাম। আমারও মনে হচ্ছিল যেন আমি সত্যিই রনির স্ত্রী। সেদিন রাতে আমি আমার রুমে বসে ভাবছিলাম, রনি কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? আমার স্বামী রবিন 2 বছর আগে মারা গেছে। তারপর থেকে আমি একা। রনি এবং পূজাই আমার সব। হঠাৎ রনি আমার রুমে এসে দাঁড়াল। মা আমি কিছু বলবো, রনি বলল। আমি তার দিকে তাকালাম। রনি বলল, মা আমি যা বলেছিলাম সেদিন সেটা কোনো এক্সপেরিমেন্ট ছিল না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তাহলে? রনি বসে পড়ল আমার পাশে। মা আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি কিছু বলতে পারলাম না। রনি আমার হাত ধরল। মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই গি। আমি আমার হাত সরিয়ে নিলাম। রনি আমি তোর মা। এমন কথা বলা ঠিক না গি। রনি বলল, মা তুমি এখনো যুবতী। তুমি সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারব। আমি উঠে দাঁড়ালাম। রনি তুই নিজের রুমে যা গু। রনি উঠে দাঁড়াল। মা আমি তোমাকে ভাবতে সময় দিচ্ছি, কিন্তু আমার অনুভূতি সত্যি গে। রনি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসে ভাবলাম, রনি কি সত্যিই আমাকে ভালোবাসে? পরের কয়েকদিন রনি আমার সাথে স্বাভাবিক আচরণ করল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার জবাবের জন্য অপেক্ষা করছে। একদিন পূজা স্কুল থেকে ফিরে বলল, মা তুমি আর রনি দাদা এখন কথা বলো না কেন? আমি বললাম, আমরা তো কথা বলি।
পূজা বলল, না মা, তোমরা আগের মতো হাসি খুশি নও। আমি বুঝলাম পূজাও আমাদের পরিবর্তন লক্ষ্য করেছে। সেদিন রাতে আমি রনিকে ডেকে বললাম, রনি, আমি তোর সাথে কথা বলতে চাই। রনি এসে বসল। আমি বললাম, রনি, তুই যা বলেছিস সেটা ভুল গো। রনি বলল, কেন ভুল মা? ভালোবাসা কি কোনো ভুল? আমি বললাম, আমি তোর মা, আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না আগে। রনি বলল, মা, সমাজ কি বলবে তা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে খুশি রাখব। আমি বললাম, রনি, তুই একটা মেয়ে খুঁজে নে, বিয়ে কর, পরিবার গড়। রনি বলল, আমি অন্য কাউকে চাই না মা, আমি শুধু তোমাকেই চাই। আমি উত্তর দিতে পারলাম না। রনি আমার কাছে এসে বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো, আমরা খুব সুখী হতে পারব। আমি রনির মুখের দিকে তাকালাম। সে আমার ছেলে, কিন্তু এখন সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। হঠাৎ আমার মনে হলো, রনি যা বলছে তাতে কি কোনো ভুল আছে? আমি তো একা, রনিও একা। কিন্তু তারপরেই আমার বিবেক বলল, না, এটা ভুল। আমি বললাম, রনি, তুই এই বিষয় নিয়ে আর কথা বলবি না গি। রনি বলল, ঠিক আছে মা, কিন্তু আমার অনুভূতি পরিবর্তন হবে না গি। পরের দিন থেকে আমাদের বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো। রনি আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে, কিন্তু আমি তার দৃষ্টিতে এক ধরনের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। একদিন আমি বাজারে গেলাম একা। সেই দোকানদারের সাথে দেখা। কোথায় আপনার স্বামী? দোকানদার জিজ্ঞেস করল। আমি বুঝলাম সে রনির কথা বলছে। আমি বললাম, উনি বাড়িতে গু। দোকানদার বলল, আপনারা খুব সুন্দর দম্পতি, আপনাদের দেখলেই বোঝা যায় অনেক ভালোবাসা গু। আমি কিছু বললাম না। বাড়ি ফিরে এসে দেখি রনি বসে আছে। রনি বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি গু। রনি বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারছি না, সবসময় তোমার কথা মনে হয় গু। আমি রনির কথা শুনে ভাবলাম, আমিও কি রনিকে একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করেছি? সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। রনির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। পরের দিন সকালে পূজা স্কুলে গেছে, রনিও কলেজে গেছে। আমি একা বাড়িতে। হঠাৎ দরজায় কলিং বেল বাজে। দরজা খুলে দেখি আমার বোন রুমা। রুমা বলল, কি ব্যাপার দিদি, তুমি খুব চিন্তিত লাগছো গু। আমি রুমাকে সব কিছু খুলে বললাম। রুমা শুনে বলল, দিদি, এটা খুবই অস্বাভাবিক, রনি হয়তো কনফিউজড। আমি বললাম, আমিও বুঝতে পারছি না কি করব। রুমা বলল, দিদি, তুমি রনিকে কাউন্সেলিং এর জন্য পাঠাও। আমি রুমার কথা শুনে বললাম, হ্যাঁ, হয়তো এটাই ভালো সমাধান। বিকেলে রনি ফিরে এলে আমি তার সাথে কথা বললাম। আমি বললাম, রনি, তুই একজন মনোবিদের সাথে কথা বলবি। রনি বলল, কেন মা? আমি বললাম, তোর মানসিক অবস্থা ঠিক নেই গি। রনি হেসে বলল, মা, আমার মানসিক অবস্থা একদম ঠিক, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি গি। আমি বললাম, রনি, তুই আমার ছেলে, এমন অনুভূতি স্বাভাবিক নয় গে। রনি বলল, মা, আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমরা 1 মাস একসাথে থেকে দেখি, যদি তুমি খুশি না থাকো তাহলে আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না গি। আমি চমকে গেলাম। একসাথে থাক মানে? রনি বলল, মা, আমরা স্বামী স্ত্রীর মতো থাকব, তুমি দেখবি আমরা কত সুখী হতে পারি। আমি বললাম, রনি, এটা সম্ভব নয় গু। রনি বলল, মা, শুধু 1 মাস, তারপর তুমি সিদ্ধান্ত নিও গো। আমার মনে হচ্ছিল 1 মাস পরীক্ষা করে দেখলে ক্ষতি কি? যদি সত্যি আমরা সুখী না হই তাহলে রনি নিজেই বুঝবে। পরের নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যি গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন।
তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছিল। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে। তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট।
কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না, তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে।
ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাতো, তানিয়া তাকে পড়াতো। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। রাত সন্ধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনো সেই সরল, বিনয়ী আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। তানিয়া বলল, শুধু পূরণই না, আরো বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল।
গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করল। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হলো। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল, প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত, বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিয়ে। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা, বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিয়ে। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি, এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনো অটুট। আলম এখনো লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সাধ্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই।
আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা, তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল, ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি, আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব, কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে, আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়, আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল, বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য, আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সময়। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গি। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম, আলম, তানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতিবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্ম। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা,
লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটে। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হলো। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছর, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নিয়ে। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশের সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা, কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল।
দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারে না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরো শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিতে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরো বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরো উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনো প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসি, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো, তাহলেই জীবন সার্থক হবে।